দেখ কি আছে পরের চ্যাপ্টারে আছে ধ্বনি পরিবর্তনের কারণ আছে আর ধারা আছে। ঠিক আছে, ধ্বনি পরিবর্তন বলতে ওই যে যেগুলো আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করি, তাই তো বিভিন্নভাবে সেগুলো পরিবর্তন হয়। তাহলে কী কী প্রভাবে বা কেন সেগুলো পরিবর্তন হয় সেগুলো আমাকে জানতে হবে, তাই তো। ধর আমি একটা কথা বললাম, অনেকে দেখি বলে কি বলে, রিক্সাটাকে তারা কি বলে, রিক্সা বলে, তাই তো। তার মানে কি তাদের কি উচ্চারণের ত্রুটি থাকে, তাদের শ্রবণযন্ত্রের ত্রুটি থাকতে পারে, তাই তো। উচ্চারণের ত্রুটি, শ্রবণযন্ত্রের ত্রুটি মানে হয়তো ঠিকঠাক করে শুনতে পারে না, আবার বাকযন্ত্রের ত্রুটি থাকতে পারে। অনেকে দেখি তকে কি উচ্চারণ করে, তোমার বলতে পারে না, টমার বলে, তাই তো। তাহলে অনেকে উচ্চারণ করে, উচ্চারণের ত্রুটি থাকতে পারে। তাহলে কি কি কারণ হতে পারে বলো, ধ্বনি পরিবর্তনের কারণগুলো কি কি বলা? আচ্ছা ওগুলো পরে বলছি, ভৌগোলিক সামাজিক কারণগুলো পরে বলছি। একটা হচ্ছে কি থাকতে পারে বলো, উচ্চারণের ত্রুটি থাকতে পারে। বুঝছে, আমরা রিক্সাটাকে বলি রিক্সা, আমরা বলি না, সবাই অনেকেই বলে, বুঝছে। আর একটা হচ্ছে অজ্ঞতা থাকতে পারে, মানে সে বিষয়টা সে হয়তো জানেই না, অজ্ঞতার কারণ হতে পারে। তিন নম্বর হচ্ছে বাকযন্ত্রের ত্রুটি থাকতে পারে। হলো, আবার কি হতে পারে, যেমন বাকযন্ত্রের ত্রুটি কি, অনেকে তকে ট উচ্চারণ করে, বুঝছে। আচ্ছা অজ্ঞতার কারণ হচ্ছে কি, ধরো আমরা হসপিটাল বলি, আর্ম চেয়ার যেটাকে বলি, এটাকে কি বলি, তার একটা কথা আছে ইংরেজিতে, সেটা হচ্ছে আর্ম চেয়ার, সেটা আমরা কি বলি, উচ্চারণ করতে পারি না বলে আরাম চেয়ার বলে বলি। মানে উচ্চারণ আমরা করতে জানি না, অজ্ঞতা আমরা জানি না, তাই তো। আরাম কে দ্বারা বলে থাকে, উচ্চারণ করতে পারি না বলে আর্ম চেয়ারটাকে। আবার এটা কি বলে, বাকযন্ত্রের ত্রুটিটা কি বললাম, তকে ট হিসেবে উচ্চারণ করা বলে কি বলে, একটা উদাহরণ, তোমারটাকে কি বলে, তোমারটাকে বলে তোমার, বাকযন্ত্রের ত্রুটিতে বলে তো এটা। আচ্ছা উচ্চারণের ত্রুটি তোমার কি থাকতে পারে, এখানে বললাম রিক্সাটাকে কি বলতে পারে, রিস্কা বলতে পারে, তাই তো। অনেকে বলে উচ্চারণ করে এরকম করে। আচ্ছা আরেকটা কি ভালো, দ্রুত উচ্চারণ করতে হবে। কেউ যদি খুব তাড়াতাড়ি উচ্চারণ করে, তাহলে তাড়াতাড়ি উচ্চারণ করতে গিয়েও আমাদের ধ্বনি পরিবর্তন হতে পারে দ্রুত উচ্চারণের ফলে। সেটা কি কি, সেটা হচ্ছে দেখো, ধরো আমরা বলি কথাটা হচ্ছে যা ইচ্ছে তাই, আমরা কি বলি একসাথে, যাচ্ছে যায়, উচ্চারণটা করে ফেলি যাচ্ছে যায়। এর দ্বারা আমাদের ধ্বনি পরিবর্তন হতে পারে। এবারে আর যেগুলো একটা মেজর জিনিস থাকে সেগুলো হচ্ছে ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণটা কি না, ভৌগোলিক কারণটা হচ্ছে ধর যেখানকার জলবায়ু চরম ভাবাপন্ন, মাটিটা যেখানে রুক্ষ থাকে সেখানকার মানুষের ভাষা অনেকটা কর্কশ হয়, এবং তাদের ব্যবহারটা বা আচার ব্যবহারটাও তাদের কিন্তু অনেকটা কর্কশ বা রুক্ষ বা রূঢ় হয়। সেই জন্য হচ্ছে পাহাড়ি অঞ্চলের একটা মানুষ, তাই তো, পাহাড়ি অঞ্চলের একটা মানুষ যে ভাষায় কথা বলে বা তার কথা বলার ধরনটা যতটা রুক্ষ, আমাদের সমতল ভূমি মানে এই গাঙ্গীয়তার অঞ্চলটা, গঙ্গার যে দুই তীরবর্তী অঞ্চলের মানুষের কথাবার্তার মধ্যে অনেকটা মিষ্টতা থাকে। সেই কারণে জার্মান এবং ইংল্যান্ড দেশের মানুষ যতটা রুক্ষ ভাষায় কথা বলে, তুলনামূলকভাবে স্প্যানিশ ভাষার লোক এবং বাঙালি ভাষাভাষী লোক অনেক সহজ এবং সরল ভাষায় কথা বলে, এবং তাদের কথাবার্তা অনেক মধুরতা থাকে, মিষ্টতা অনেক ভাব থাকে, বুঝছে। সেগুলোকে আমরা বলি কি বলি, সেটা ভৌগোলিক পরিবেশ, মানে ভৌগোলিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশে দ্বারা বলি অনেকগুলো বলি, আমরা এতগুলো বলার দরকার নেই। ভৌগোলিক কারণে ত্রুটি হতে পারে।
হলো। আরেকটা যেটা মনে রাখবে সেটা দেখ, এটা ভালো করে মনে রাখবে। এটা দেখো কি বলছি, এটা যে লোক নিরুক্তি সেটাকে বলে, এটা আমরা জানি না। সেটা কি বল? লোক নিরুক্তি কথাটা হচ্ছে যে সমস্ত শব্দগুলো আমরা কখনো শুনিনি, এর উচ্চারণটা কি, প্রকৃত উচ্চারণটা কি আমরা জানি না, তখন কি করি আমরা নিজে নিজে নিজের মতো করে উচ্চারণ করে ফেলি। যে শব্দগুলোকে আমরা কখনো শোনাতে, বিদেশি কোনো শব্দ, যে শব্দগুলো আমরা কখনো জানি না, বা যে শব্দগুলোকে আমরা কখনো দেখিনি, বা যে শব্দগুলো আমরা কখনো শুনিনি, তাই তো সেই শব্দগুলো আমরা নিজের মানে ইচ্ছে মতো বা লোক মুখে একটা অন্য মতো উচ্চারণ হয়ে যায়, সেগুলোকে আমরা বলি লোকনিযুক্তি। এই আনচারটা কিন্তু লোকনিযুক্তির একটা উদাহরণ, তাই তো। এর প্রকৃত যে উচ্চারণটা কি সেটা অনেক স্প্যানিশ শব্দ থেকে, অনেক হচ্ছে তো ল্যাটিন শব্দ থেকে শব্দ বাংলা শব্দ ভান্ডার এসে ঢুকে গেছে। এর প্রকৃত উচ্চারণটা আমরা জানি। ওই যে এইগুলোকে আমরা তখন কি করি, আমরা নিজের মতো করে সেগুলোকে উচ্চারণ করে দেবো, বা লোকে লোকের যে উচ্চারণটা করে সেই লোকগুলোকে সেই উচ্চারণটা আমরা মিলিয়ে দেবো, এগুলোকে আমরা লোকনিরুক্তি বলি। কি উদাহরণ দেওয়া যায় একটা, কি উদাহরণ আছে লোকনিরুক্তি? টমেটো বলে, তাই তো। এর প্রকৃত উচ্চারণটা আমরা জানি না, বা সব উচ্চারণ আমরা করতেও পারি না, সেগুলো নিজের মতো উচ্চারণ করি, সেগুলোকে আমরা লোকনিযুক্তি বলি। বুঝছো তো? তাহলে ধ্বনি পরিবর্তনের কারণগুলো কি কি? একটা হচ্ছে দেখো উচ্চারণের ত্রুটি, একটা হচ্ছে অজ্ঞতার কারণে হয়, আর একটা হচ্ছে বাকযন্ত্রের ত্রুটির ফলে হয়, একটা দ্রুত উচ্চারণের ফলে হয়, একটা ভৌগোলিক কারণে হয়, একটা হচ্ছে লোকনিযুক্তির ফলে হয়, তাই তো। এই বিভিন্ন কারণে ধ্বনি পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কি হলো কারণটা, বুঝছে? এটা ধ্বনি পরিবর্তনের কারণ। এবার একটা নির্দিষ্ট নিয়মে তো পরিবর্তিত হয়। এবারে কি শিখবো, ধ্বনি পরিবর্তন ধারা বা নিয়মগুলোকে আমরা জানি। দেখ পরেরটা দেখ, ভৌগোলিকটা কি বললাম, যে পাহাড়ি অঞ্চলের মানুষ বা তুলনামূলকভাবে যেখানে চরম ভাবাপন্ন জলবায়ু থাকে, বা যেখানকার মাটি অঞ্চল রুক্ষ বা রূঢ়, সেই অঞ্চলে মানুষের মুখের ভাষাটাও খানিকটা রূঢ় প্রকৃতির বা রুক্ষ প্রকৃতির হয়। তুলনামূলকভাবে গাঙ্গেয় যেখানে জলবায়ুটা অনেক শীতল, বা যেখানে আরামদায়ক জলবায়ুটা, সেখানকার মানুষের ভাষা অনেক মিষ্টি থাকে, মিষ্টতা থাকে, তাই তো। অনেক তারা শান্ত স্নিগ্ধ ভাষায় কথা বলে। যেমন পাহাড়ি অঞ্চলের মানুষের থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গের যে গঙ্গা দুই তীরে যে মানুষ, তাদের ভাষাটা অনেকটা সহজ সরল এবং মিষ্টতা থাকে। সেই কারণেই বলা হচ্ছে জার্মান ভাষা বা ইংল্যান্ড ভাষার থেকে আমাদের যে তুলনামূলক ফরাসি ভাষা, স্প্যানিশ ভাষা, বাংলা ভাষা অনেক বেশি মিষ্ট ভাষা। হলো। এবার দেখো ধ্বনি পরিবর্তনের নিয়মগুলো দেখো। ধ্বনি পরিবর্তনের নিয়ম দেখো এখানে। নিয়মগুলো কি 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 কারণে ধ্বনি পরিবর্তন হতে পারে? দেখো চারটি নিয়ম আছে এখানে। ধ্বনি পরিবর্তনের চারটি নিয়ম আছে। কি কি? একটা হচ্ছে ধ্বনির আগম। আমি নিয়মগুলো যখন বলবো তখন আরো বুঝবি। ধ্বনির আগম বা যেটাকে আমরা বলি বর্ণাগম। হলো। 2 নম্বর দেখো কি উল্টোটা, ধ্বনি ধ্বনি লোপ। 3 নম্বর দেখো ধ্বনি স্থানান্তর। বইটা বন্ধ কর, বন্ধ করে দেখে। 4 নম্বর হচ্ছে তাহলে শিখতে পারবি না, আগে দেখ এখানটা দেখে তারপরে বইগুলো একবার দেখবি, তাই তো। ধ্বনি এই 4টে কারণ।
বুঝেছে? এই চারটে কারণে আমাদের ধ্বনিটা পরিবর্তন হবে, এই চারটে নিয়মে পরিবর্তন হয়। কি কি বললাম? একটা ধ্বনির আগম বা গুণাগম, একটা ধ্বনি লোপ, আর একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ধ্বনি স্থানান্তর, একটা হচ্ছে ধ্বনির রূপান্তর। হলো? দেখ এবার প্রথম নিয়মটা দেখি আছে, লিখেছো এগুলো? তোমার লেখা আছে তো? দেখো দেখ প্রথমে আছে, দেখ তার ধ্বনি কয় প্রকার বলো? দুই প্রকার, তাই তো? স্বরধ্বনি আর ব্যঞ্জনি। তো তাহলে শব্দের মাঝে স্বরধ্বনি এসে বললে আমরা তাকে কি বলি? স্বরাগম। স্বরধ্বনি আগে আসবে তাকে আমরা বলি স্বরাগম। আর ব্যঞ্জন ধ্বনি আগম বলে কোথায় বলে? এখানে ব্যঞ্জনাগম। ব্যঞ্জনাগম। এবার স্বরধ্বনি কোথায় কোথায় আগমন করতে পারে? শব্দের আগে ঘটতে পারে, শব্দের মাঝে ঘটতে পারে, আবার শব্দের শেষে ঘটতে পারে। সেই অনুযায়ী আমরা একে তিনটে ভাগে ভাগ করি। কি কি বলো? আদিতে ঘটলে তাকে আমরা কি বলি? আদি স্বরাগম। শব্দের মাঝে ঘটলে তাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মধ্য স্বরাগম। আর শব্দের শেষে যদি ঘটে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অন্ত স্বরাগম। তিনটে ভাগ, তাই তো? এবারে দেখো তাহলে সংজ্ঞাটা কোথায় লিখবো? স্বরাগমের সংজ্ঞাটা আমি কিন্তু এখনো বলিনি। তাহলে এগুলো কেন হয় বলো? ধ্বনি পরিবর্তনগুলো কেন হয়? না, উচ্চারণটাকে সহজ সরল করার জন্য অথবা দ্রুত উচ্চারণের ফলে। বুঝেছে? তাহলে উচ্চারণের সুবিধার জন্য অথবা দ্রুত উচ্চারণের ফলে শব্দের আগে, শব্দের মাঝে বা শব্দের শেষে যদি স্বরধ্বনির আগমন ঘটে তাকে আমরা কি বলি? স্বরাগম বলি। হলো? দেখো দ্রুত উচ্চারণের ফলে বা উচ্চারণের সুবিধার জন্য, দ্রুত উচ্চারণের ফলে বা উচ্চারণের সুবিধার জন্য কি বললাম? দ্রুত উচ্চারণের ফলে বা উচ্চারণের সুবিধার জন্য শব্দের আগে, শব্দগুলো শব্দের মাঝে, শব্দের আগে, শব্দের মাঝে বা শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে, শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। তাকে স্বরাগম বলে। তাহলে এবার আমি তিনটে যা উদাহরণ করাবো, তিনটেই আমার কি বলবো? স্বরাগম উদাহরণ বলবো, তাই তো? তাকে স্বরাগম বলে। লিখেছিস? এবার দেখো আদি স্বরাগম। দেখো তাহলে আদি স্বরাগমের সংজ্ঞাটা একই হবে। দ্রুত উচ্চারণের ফলে বা উচ্চারণের সুবিধার জন্য কোনো শব্দের আগে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাকে আমরা আদি স্বরাগম বলি। সেটা কিরকম আদি স্বরাগমের উদাহরণ দেখো। ধরো মূল শব্দটা হচ্ছে স্পর্ধা, আমরা কি বলি? এটাকে আস্পর্ধা। বলি তো? তাহলে দেখো এই যে ধ্বনিটা, এর আগে কি ঘটেছে? আকারটা এসে আগে, যদি আদিতে ঘটে বলে একে আমরা আদি স্বরাগম বলি। যেমন ধরো স্কুল থেকে আমরা কি বলি? অনেকেই বলি স্কুল থেকে, মূল শব্দটা স্কুল কিন্তু আসে হচ্ছে এখানে কি বলি? স্কুল। তাহলে হস্তইকার আগমন ঘটেছে এখানে, তাহলে আদি স্বরাগম ঘটেছে এখানের মধ্যে। বোর্ডটা দেখাচ্ছে পুরোটা? দেখ হলো তো রে? দেখো এবারে এইখানটা একটু অন্যরকম, মধ্য স্বরাগম। দেখো মধ্য স্বরাগমের আরেকটা নাম আছে মধ্য স্বরাগম বা
লেখো তোমরা স্বরভক্তি, বানানটা লিখে দিচ্ছি দেখো, স্বরভক্তি বা এর আরেকটা নাম হচ্ছে বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ, তিনটে নাম, মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা এর একটা নাম হচ্ছে বিপ্রকর্ষ। এর তিনটে নাম আছে, হলো? দেখো এবার মধ্য স্বরাগমটা কি আমি এই দিকটাতে করে দিচ্ছি দেখো। তাহলে শব্দের মধ্যে যদি স্বরধ্বনি এসে পড়ে তাকে মধ্য স্বরাগম বলি, কিন্তু এটা একটু সংজ্ঞাটা অন্যরকম ভাবে লিখতে হবে। দেখো কিরকম, ধরো রত্ন শব্দ থেকে আমরা কি বলি? রতন বলি। দেখো মাঝে কিভাবে শব্দটি আগমন করেছে, তাহলে আমরা কি করব? এটাকে বিশ্লেষণ করে দেখবো, তাই তো? কি আছে প্রথমে? র যুক্ত অ যুক্ত ত যুক্ত বন্ধন্য যুক্ত, এখানে তো যুক্ত ব্যঞ্জন আছে, এখানে তো কোনো স্বরধ্বনি নেই মাঝে, তাহলে মাঝে কোনো স্বরধ্বনি থাকবে না বলি তো সেটা যুক্ত ব্যঞ্জন। দেখো এখানে কি আছে, এটা বাংলায় র যুক্ত অ যুক্ত ত যুক্ত অ যুক্ত বন্ধন্য যুক্ত, দেখতে পেয়েছো এখানে? এখানে দেখো, দেখো এখানে ত আর দন্তের মাঝে এখানে কি চলে আসছে? একটা অ, একটা স্বরধ্বনি। তাহলে শব্দের মাঝে একটা স্বরধ্বনি এসে পড়েছে। আবার একটা দেখো, একটা উদাহরণ দেখো, দেখো কর্ম, এটা আমরা কি বলি? কর্ম। হলো? এখানে ভাঙলে আমি কি লিখবো এখানটাতে? দেখো এখানে দেখো ক যুক্ত অ যুক্ত র যুক্ত ম যুক্ত, হলো? এটাকে যদি আমরা ভাঙি কিভাবে? এটাকে ভাঙলে ক যুক্ত অ যুক্ত র যুক্ত অ যুক্ত ম যুক্ত, এখানে কি এসেছে দেখো, র আর ময়ের মাঝে কি এসে একটা আছে, র আর ময়ের মাঝে একটা অ এসে আছে, বুঝছে? তাহলে কি হচ্ছে? শব্দের মধ্যে যদি কোনো যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকে, কি বললাম? শব্দের মধ্যে যদি কোনো যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকে, উচ্চারণের সুবিধার জন্য তাদের মাঝে একটা স্বরধ্বনি এসে পড়ে, তাই তো? এই রীতিটাকে আমরা কি বলি? মধ্য স্বরাগম। সংজ্ঞাটা লেখো, বোঝা গেছে? বুঝতে পেরেছি সবাই? উদাহরণটা বুঝতে পেরেছি? সংজ্ঞাটা লেখো, দেখো শব্দের মধ্যে কোনো যুক্ত ব্যঞ্জন থাকলে, শব্দের মধ্যে কোনো যুক্ত ব্যঞ্জন থাকলে বুঝছে, উচ্চারণের সুবিধার জন্য, যুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণের সুবিধার জন্য তার মাঝে একটা স্বরধ্বনি এসে পড়ে। উচ্চারণের সুবিধার জন্য দেখো দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনি এসে পড়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝে, এটা লিখে রাখ, দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনি এসে পড়ে। বুঝছে? এই রীতিটাকে আমরা কি বলি? এই রীতিটাকে আমরা মধ্য স্বরাগম বলি। এই রীতিটাকে আমরা স্বরধ্বনি এসে পড়ে, এই রীতিটাকে আমরা মধ্য স্বরাগম বলি। এই অন্তঃস্বরাগমের জপলাটা এটা দিতে ভুলে গেল। এই রীতিটাকে আমরা কি বলি? মধ্য স্বরাগম বলি। হলো?
এবার দেখো মধ্যস্বরাগমকে আমরা কি বলি? স্বরভক্তি। বুঝে দেখো স্বরভক্তি কথার অর্থ কি? দেখো স্বরভক্তি কথার অর্থ হলো, দেখো একে কি কি বলি? মধ্যস্বরাগমে আর কি কি নামে পরিচিত? দেখো মধ্যস্বরাগম আর মধ্যস্বরাগম, মধ্যস্বরাগমকে আমরা দেখো মধ্যস্বরাগমকে আমরা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলি। মধ্যস্বরাগমকে আমরা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলি। মধ্যস্বরাগমকে আমরা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলি। এই যে তার স্বরভক্তি কথার অর্থ কি? এই যে দেখো স্বরভক্তি কথার অর্থ হলো, স্বরভক্তি কথার অর্থ হলো স্বর সহযোগে বিভাজন। স্বরভক্তি কথার অর্থ, এর অর্থ হচ্ছে স্বর সহযোগে বিভাজন। এটার কথার অর্থ স্বর সহযোগে, আমি লিখে দিচ্ছি দেখো স্বর সহযোগে বিভাজন। কেন কি হচ্ছে? স্বরধ্বনিটা এনে কি করছি, এদের দুটোর মধ্যে ভাগ করে দিচ্ছি, যে যুক্তটা ছিল সেটাকে আমরা তার মাঝে ভেঙে ফেলছি। সেই তো বিভাজন মানে আলাদা করে দিচ্ছি। সেই জন্য এর নাম হচ্ছে স্বরভক্তি কথার অর্থ হচ্ছে স্বর সহযোগে বিভাজন। তাহলে বিপ্রকর্ষ কথার অর্থ কি? বিপ্রকর্ষ কথার হলো দূরবর্তী হওয়া। বিপ্রকর্ষ কথার অর্থ হচ্ছে দূরবর্তী হওয়া। সেটা কিনা দূরে ঢেলে দিচ্ছি দুটোকে। কাছে ছিল এই দুটো যুক্ত ব্যঞ্জন, এই দুটো কাছে ছিল, আমরা কি করলাম? সহজে তাকে দূরে ঢেলে দিচ্ছি, এদিকে সরিয়ে দিচ্ছি, এদিকে সরিয়ে দিচ্ছি, দূরবর্তী হওয়া। এই জন্য একে বিপ্রকর্ষ কথার অর্থ হচ্ছে দূরবর্তী হওয়া। লিখেছি? হয়েছে সবার? এবার দেখো অন্তঃস্বরাগম। তার সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হবে? এই সংজ্ঞাটা বল। অন্তঃস্বরাগমের সংজ্ঞাটা কি বলবো? নিজের মনের মতো করে বল, মুখস্থ বলতে পারি, নিজের মনের মতো করে বল। উচ্চারণের সুবিধার জন্য বা দ্রুত উচ্চারণের ফলে কোনো শব্দের শেষে যদি স্বরধ্বনি এসে পড়ে, তাই তো? কোনো শব্দের শেষে যদি স্বরধ্বনি এসে পড়ে তাকে আমরা অন্তঃস্বরাগম বলি। যেমন দেখো এটা বেঞ্চ থেকে আমরা কি বলি? বেঞ্চি বলি। আবার কি বলি? সত্য থেকে আমরা বলি সত্যি। এই কথাটা সত্য থেকে আমরা বলি সত্যি। হলো? ব্যঞ্জন নামটা করে দেবো একবারে। দেখ এটাকে ছিল ব্যঞ্জন নাম, তাই তো? তাহলে এটা তিনটে ভাগ। ব্যঞ্জন নাম হবে তিনটে ভাগ। একই দেখো আদি ব্যঞ্জন নাম, হলো? তারপরে দেখো মধ্য ব্যঞ্জন নাম, এর আর একটা নাম আছে শ্রুতিধ্বনি। হলো? আর একটা হচ্ছে অন্তব্যঞ্জন। আদি ব্যঞ্জনের সংজ্ঞাটা একই তো? দেখো কি না, উচ্চারণের সুবিধার জন্য বা উচ্চারণের দ্রুত উচ্চারণের ফলে কোনো শব্দের আগে যদি ব্যঞ্জন ধ্বনি আগমন ঘটে তাকে আমরা কি বলি? আদি ব্যঞ্জন আগমন বলি। বুঝেছেন? যেমন আদি ব্যঞ্জন আগমনের উদাহরণ দেখো, আম থেকে
এটা বাংলাদেশের মানুষে বলে রাম। অকে ওরা র বলে। হ্যাঁ হ্যাঁ ওরকম বলে। উপাধ্যায়কে কি বলে এরা? উপাধ্যায় থেকে ওঝা। উপাধ্যায় থেকে বলে ওঝা, আর ওঝাটাকে বলে ওরা রোজা। ওই যে দেখ এখানে তাহলে কি হচ্ছে, এর বদলে কি হচ্ছে একটা র এসছে, ওরা এখন করে উচ্চারণ করে। এটা বঙ্গালী উপভাষার একটা বৈশিষ্ট্য, এটা বাংলাদেশের মানুষ বলে, তাই তো? রাজশাহী, ঢাকা, খুলনা এই সমস্ত জেলার মানুষরা এই কথার কথা বলে, বুঝছে? এবার দেখো মধ্য ব্যঞ্জন হলো কি কি, দেখো এটা একটু মনে রাখতে হবে। মা যুক্ত এটা আমরা কি বলি? মাই। মা এই অন্তঃস্থ, তাহলে এখানে কি হচ্ছে, এটা অন্তঃস্থ ধ্বনি এটা আগমন করছে, সেজন্য এটাকে বলি আমরা অন্তঃস্থ শ্রুতি, বুঝছে? আবার দেখো বানরটাকে কি বলি? বান্দর, অনেকে বলে, তাই তো? বান্দর থেকে বাদর বলি আমরা, বান্দর থেকে বাদর, এটা 10 শ্রুতি এটাকে বলে। দেখো এটা হলে দয়া করে বলতে বলি, এটাকে আমরা 10 শ্রুতি বলি, বুঝে গেছে? এটাকে আমরা কি বলি? 10 শ্রুতি বলি। এবারে দেখো অন্ত ব্যঞ্জন দেখতে পেয়েছি, এটা অন্তঃস্থলে এসেছে বলে দেখ মা আছে, এর এ আর রটা আছে, তাহলে অন্তঃস্থলে এটা এখানে আগমন ঘটেছে। এবার এখানে দেখ আরেকটা আছে অন্ত ব্যঞ্জন, সেটা যেমন দেখ নানা থেকে নানান, নানান শব্দ বলি, তাই তো? আবার দেখ পোকা থেকে কি বলি? কোকন। এখানে এখানে আগমন ঘটেছে, হলো? সেগুলো ভালো করে করবে।